নিথর দেহে বাড়ি ফিরল মাগুরার শিশু আসিয়া। নোমানী ময়দানে জানাজা। বুকের ধনকে হারিয়ে বাকরুদ্ধ মা। ধর্ষণ হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি। আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। মশাল মিছিল, বিক্ষোভ, মানববন্ধন। বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ বাড়ার অভিযোগ। 7 দিনের বিচার শুরুর আশ্বাস। 4 দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব। স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। কাল রোহিঙ্গা ক্যাম্পে যাবেন গুতেরেস। চলমান সংকট থেকে উত্তরণের আশা। জেলায় জেলায় মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম। 17 কোটি করে ব্যয় দেখানো হলেও খরচ অর্ধেকেরও কম, জানালেন প্রেস সচিব। শীঘ্রই প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 30,000 প্রধান শিক্ষক পাবেন 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা। আপিল বিভাগের রায়, বেতন হবে 10ম গ্রেডে। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শেষ পর্যন্ত বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে। নিথর দেহে বাড়ি ফিরল আসিয়া। বুকের ধনের এমন চলে যাওয়ায় কান্না থামছে না মায়ের। সন্ধ্যার পর সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরার নোমানী ময়দানে নিলে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। সেখানে অনুষ্ঠিত হয় জানাজা। নিথর দেহে নিজ জেলায় ফিরল মাগুরার শিশু আসিয়া। কোমল চেহারাটি শেষবারের মতো দেখতে ভিড় জমান এলাকাবাসী। এর আগে বৃহস্পতিবার সকালে একে একে 3 বার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির। জমে মানুষের এই লড়াইয়ে চিকিৎসকদের একাগ্র চেষ্টায় প্রথম 2 বার নিজের টিকে থাকার কথা জানান দেয় সে। তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস বুঝি চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে। মায়ের অবুঝ মন যেন মানে না। গত কয়েকদিন ধরেই নারী ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা তিনি। আমার মনে যেরকম ব্লাডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লাডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। শিশুটির মৃত্যুর খবরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই। সন্ধ্যা 6টায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ নেওয়া হয় মাগুরার নোমানী ময়দানে। সেখানে নামাজে জানাজায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। সংকটাপন্ন অবস্থায় গত 7 মার্চ রাতে ঢাকা মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। নিষ্পাপ এক কোমল প্রাণকে বাঁচিয়ে তুলতে চলে সর্বোচ্চ চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না শিশুটিকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির মৃত্যুতে বিক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে হয়েছে মানববন্ধন। ঝিনাইদহ, যশোর, রাঙ্গামাটি, পিরোজপুর ও মৌলভীবাজারে মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়াও গণপদযাত্রা কর্মসূচিও পালিত হয়। বক্তারা শিশুটিকে ধর্ষণে জড়িতদের বিচার দ্রুত শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন। এছাড়াও দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। সে সরকারের ব্যর্থতা
এদিকে ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাদু ভাস্কর্যের ব্যানারে মশাল মিছিল হয়েছে। মিছিলে নারীর প্রতিহিংসা বন্ধে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজপথে ছাত্র জনতা। এ সময় দ্রুততম সময়ের বিচার কার্যক্রম শেষ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এর আগে শাহবাগে জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের আয়োজনে মাগুরার নির্যাতিত শিশুর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে দ্রুত বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মামলার বিচার কাজ 7 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে সরকার সব পদক্ষেপ নিয়েছে। চিরতরে ঝরে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের ফুটফুটে শিশুটি। হঠাৎ বৃহস্পতিবার দুপুরে শিশুটির মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পুরো দেশ। শোক জানিয়েছেন সরকার প্রধানও। স্তব্ধ পরিবেশ উপদেষ্টা প্রেস সচিবের প্রেস কনফারেন্সেও। জানালেন যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা সবাই শোকাহত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। সচিবালয়ে দুপুরে দ্রুত সংবাদ সম্মেলন ডাকলেন আইন উপদেষ্টা। শোকে বিমর্ষ সেই সংবাদ সম্মেলনের পরিবেশও। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। উপদেষ্টা জানান আগামী সপ্তাহের শুরুতে নতুন সংশোধনী আইন কার্যকর হবে। নতুন আইনে শিশু ও বলাৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচার শুরু হওয়ার পর 7 দিনের মধ্যে রায় দেওয়ার নজির আছে। তাই দ্রুত বিচার কার্যকর করা যাবে বলে আশাবাদী আইন উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মহাসচিবকে বহনকারী ফ্লাইটটি বিকেল 5টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাকে ফুল দিয়ে বরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম। জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানে করণীয় নিয়ে আলোচনার কথা রয়েছে। শুক্রবার গুতেরেসকে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে তারা মতবিনিময় করবেন। সন্ধ্যায় প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন তারা। সফরে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি সংবাদ সম্মেলনে অংশ নেবেন গুতেরেস। আগামী 16 মার্চ তিনি ঢাকা ত্যাগ করবেন। আওয়ামী সরকারের আমলে দেশে মডেল মসজিদ নির্মাণ হয়েছে 560টি, যেগুলোর প্রতিটির খরচ দেখানো হয়েছে 17 কোটি টাকা। বৃহস্পতিবার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এসব মসজিদ নির্মাণে এক একটির খরচ হয়েছে মাত্র 7 থেকে 8 কোটি টাকা। বাকি রাষ্ট্রীয় অর্থ লোপাট করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এই দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করেছে বলেও এ সময় জানিয়েছেন প্রেস সচিব। দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে পতিত আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় 560টি মসজিদ নির্মাণও করে তারা। দেখতে মনোরম ও নান্দনিক হলেও গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে মডেল মসজিদ নিয়ে দুর্নীতির খবর।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রতিটি মসজিদ নির্মাণে 17 কোটি টাকা খরচ দেখালেও প্রকৃতপক্ষে খরচ হয়েছে 7 থেকে 8 কোটি টাকা। মসজিদ নির্মাণে দুর্নীতি তদন্তে ধর্ম মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা দ্রুত এই প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানান তিনি। একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়, পর্যালোচনা করা হয় সাম্প্রতিক নানা বিষয়। সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানান, বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এলডিসি থেকে উত্তরণ আগামী বছরই। এর মাধ্যমে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা তার। আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এ সময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা আছে বলেও জানান তিনি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটারাল মিটিং হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা সহ 10ম গ্রেডের বেতন ভাতা পাবেন বলে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে চলতি দায়িত্বে থাকা কোনো প্রধান শিক্ষক এ সুবিধা পাবেন না। আইনজীবীর প্রত্যাশা, নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন শিক্ষকরা। অন্যায়ের সঙ্গে আপোষ না করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেলেও বেতন সহ আনুষঙ্গিক সুবিধা পেতেন তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের মতো। এ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ গড়ায় আইনি লড়াইয়ে 2019 সালে এসে 10ম গ্রেডে বেতন ভাতা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। তবে রায় 6 বছরেও বাস্তবায়ন হয়নি। বৃহস্পতিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও 10ম গ্রেডে সুযোগ সুবিধা দেওয়ার রায় দেন আপিল বিভাগ। প্রশিক্ষিত অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকরা পাবেন এই সুবিধা, যা কার্যকর হবে 2014 সালের 9 মার্চ থেকে। প্রধান শিক্ষকরা এটাতে পেতেন, যারা ট্রেইনড তারা পেতেন 11তম গ্রেড, আর যারা ট্রেইন না তারা পেতেন 12তম গ্রেড। ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারাও 12তম গ্রেডে। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। 9/3/2014 সাল থেকে চেয়েছি আমরা, সেটার থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে। শিক্ষকরা নির্বাচনের সময় ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। আইনজীবীর প্রত্যাশা, তারা যেন সুষ্ঠু ভোট নিশ্চিতে কাজ করেন। ভবিষ্যতে অন্যায়ের সঙ্গে আপোষ না করার প্রতিশ্রুতি দেন শিক্ষকরা। ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনোদিন ভূমিকা রাখবেন না, এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসাবে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে। তো আমরা এখন থেকে আমরা সততার সহিত কাজ করব। এবং আরও একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবে, এটিকে আমরা অবশ্যই স্মরণে রাখবো। আমরা শিক্ষক, আমরা দুর্নীতির সাথে নাই, ছিলাম না, থাকবো না ইনশাল্লাহ। 2018 সালের 4 মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ সহ সংক্ষুব্ধ 45 শিক্ষক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় প্রতিনিয়ত বাড়ছে কিডনি রোগী ও মৃত্যুর সংখ্যা। গত বছর নগরীর 2টি সরকারি হাসপাতালে মারা গেছেন শতাধিক। বিশেষজ্ঞরা তাই বলছেন, সচেতনতার অভাবে বাড়ছে কিডনি রোগ। খুলনা থেকে আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। সাধারণ মানুষকে সচেতন করতে পালিত হলো বিশ্ব কিডনি দিবস। বৃহস্পতিবার সকালে খুলনা বিশেষায়িত হাসপাতালের নেফ্রোলজি বিভাগের আয়োজনে র্যালি বের করা হয়। যদি আমরা রোগীদেরকে একেবারে প্রথম স্টেজের দিকেই রোগটা নির্ণয় করতে পারি,
এবং রোগের সঠিকভাবে চিকিৎসা করতে পারি, তাহলে বেশিরভাগ রোগী দেখা যায় শেষ স্টেজের দিকে যায় না। ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন, ভেজালবিহীন খাবার খাবেন, আর ওষুধপত্র বিশেষত ব্যথার ওষুধের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করার পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবনে বাড়ছে কিডনি রোগ। দীর্ঘমেয়াদী এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, প্রেসক্রিপশন ছাড়া বিভিন্ন সময় ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়া, এছাড়া বিভিন্ন ধরনের জেনেটিক্স রোগ আমাদের দেশে কিডনি রোগের প্রধান কারণ। গত বছর খুলনা বিশেষায়িত হাসপাতালে কিডনি রোগে চিকিৎসা নিয়েছেন 14,245 জন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন 82 জন। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর, রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় একথা বলেন তিনি। তৃতীয় পক্ষের উস্কানিতে শিল্প খাতে অস্থিরতা বাড়ছে, তাদের মোকাবেলায় মাঠে রয়েছে পুলিশ, তাই শ্রমিকদের কারো উস্কানিতে পা না দেওয়ার অনুরোধও জানান তিনি। কারখানা কর্তৃপক্ষকে ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসের 20 তারিখে পরিশোধ করার অনুরোধ করা হয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেছেন, সড়কে অবরোধ তৈরি করে ঈদ যাত্রা বিঘ্নিত করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয়, তাহলে আমরা সকল ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। অনেকেই চেষ্টা করবেন যে এখানে অস্থিরতা তৈরি হয় এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনও ক্রিয়াশীল আছেন এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক, তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ। এবার ঈদে ক্রেতাদের নজর কেড়েছে জনপ্রিয় দেশি ফ্যাশন ব্র্যান্ড সারার পার্সিয়ান 12 থিমের আকর্ষণীয় পোশাক, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণ। দামে মানে সন্তুষ্ট ক্রেতা, রয়েছে মূল্যছাড় সহ গিফট কুপনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। ঈদ উৎসব রাঙাতে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার এনেছে পার্সিয়ান 12 থিমের আকর্ষণীয় পোশাক। প্রতিটি আউটলেটেই মিলছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণে সব বয়সীদের জন্য আরামদায়ক ও ফেস্টিভ লুকের নজর কাড়া আউটফিট। সুন্দর কালেকশনগুলো আর একটু ইউনিক টাইপের ট্রেন্ড দেখলাম, মনে হয় স্ক্রিন প্রিন্ট, তো ওইটার উপরে ওরা ভালো কাজ করছে। ঈদ কেনাকাটায় সারার গিফট কুপনে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। কিছু কার্ডে ডিসকাউন্ট আছে এবং ক্যাশব্যাক অফার আছে। 4000 টাকা পারচেজ করলে ডিসকাউন্ট কুপন থাকছে। এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়ি এবার সারার ঈদ কালেকশনের অন্যতম আকর্ষণ। রয়েছে ফ্যামিলি ও কাপলদের জন্য একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের টেকনাফের বাহার ছড়া থেকে নারী ও শিশু সহ 18 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে দালাল চক্রের এক সদস্যকেও। পুলিশ জানিয়েছে, উপজেলার কচ্ছপিয়া এলাকায় সমুদ্র উপকূল দিয়ে মানব পাচারের খবরে বুধবার রাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের 10-15 জন পালিয়ে গেল। একজনকে আটক করা। উদ্ধারকৃতদের মধ্যে 5 শিশু, 11 নারী ও 2 জন পুরুষ। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাস করতেন। লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে 7 দালালকে আটক করেছে যৌথ বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে চিকিৎসা নিতে গেলে দালালের খপ্পরে পড়েন রোগীরা। এতে তারা আর্থিক ক্ষতির মুখেও পড়েন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দোল পূর্ণিমার তিথি ধরে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দিনব্যাপী লালন স্বর্ণোৎসব। উৎসব ঘিরে চলছে আখড়া বাড়ি সাজানোর কাজ। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। প্রায় 200 বছর আগে বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবন দশায় চৈত্রে দোল পূর্ণিমার তিথিতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। ভক্তদের সত্তা খাঁটি করে তুলতে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে হতো সাধুসঙ্গ। 1297 বঙ্গাব্দে মরমী সাধক লালনের মৃত্যুর পর থেকে স্মরণ উৎসব করে আসছেন ভক্তরা। লালনের অনুষ্ঠানের
রঙের কাজ করছি, অনুষ্ঠানের আগ দিয়ে আমরা রঙের কাম সারি দেব। ভক্তদের মতে লালনকে স্মরণ এবং তার অজানা ভাবাদর্শ জানতে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। দোল পূর্ণিমার যে অনুষ্ঠান উৎসব যে একদিনের ব্যাপী, এখন একদিনের ব্যাপী তো আত্মা ভরে না, যেহেতু সাধু সঙ্গত আমরা নয়ালেকে শেষ করি, যেহেতু আমরা তো নয়ালেক পুষবে না, এখন যতটুকু তিনালেকে আমরা শেষ করে চলে যাচ্ছি। উৎসবে ভক্ত অনুরাগীদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ইউনিফর্মধারী 150 জন, একই সাথে র্যাব এবং আর্মির ফোর্সও থাকবে। আশেপাশে যেন মাদক এবং অন্যান্য কিশোর গ্যাংয়ের কোনো উপদ্রব না হয়, সেজন্য আমাদের টহল অব্যাহত থাকবে দিনে এবং রাতে। কুষ্টিয়া লালন একাডেমি জানিয়েছেন শুক্রবার সকালে বাল্য সেবার মধ্য দিয়ে উৎসব শুরু এবং দুপুরে পূর্ণ সেবার দিয়ে আয়োজন শেষ হবে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নিথর দেহে বাড়ি ফিরল মাগুরার শিশু আসিয়া। নোমানি ময়দানে জানাজা, বুকের ধনকে হারিয়ে বাকরুদ্ধ মা। ধর্ষণ হত্যা জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি। আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। মশাল মিছিল, বিক্ষোভ, মানববন্ধন। বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ বাড়ার অভিযোগ। 7 দিনে বিচার শুরুর আশ্বাস। এবং 4 দিনের সফরে বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব স্বাগত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কাল রোহিঙ্গা ক্যাম্পে যাবেন গুতেরেস। চলমান সংকট থেকে উত্তরণের আশা। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।